একটু কষ্টের লাইফ। কষ্ট বলতে গেলে হচ্ছে আপনার কি, যারা কাজ করতে আসে তারা তো কাজই করে, শুধু খালি কাজই করে যায়। আর আমাদের কি হয়, আমাদের কাজও করতে হয়, পড়াশোনাও করতে হয়, দুইটাই করতে হয়। সো যারা আসবেন ভাইয়া, আপনারা অবশ্যই একটু ভেবেচিন্তে আসবেন। জাস্ট আলফাবেটগুলো শেখার জন্য আমি ক্লাসের বইটা ওপেন করতাম, যখন আলফাবেটগুলো মিলাইতাম, কারণ রিডিং করতে হইতো, তো রিডিং করার সময় আলফাবেটগুলো দেখতাম। এছাড়া আমি কোনো সময় বই কোনো কিছু দেখি নাই। আজকে আমি শেয়ার করব হচ্ছে আমার রাশিয়া আসার ফুল জার্নি। অ্যাপ্লাই থেকে শুরু করে আমি কিভাবে অফার লেটার পেলাম, কিভাবে ইনভিটেশন লেটার পেলাম, আমি কিভাবে বিমানের টিকিট কাটলাম, এমনকি কিভাবে রাশিয়া পর্যন্ত আমি আসলাম। তো আজকের ভিডিওতে থাকছে হচ্ছে আমার ফুল জার্নি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি অ্যাপ্লাই করি হচ্ছে আপনার ঈদের পর। আমি যেহেতু সেপ্টেম্বর ইনটেকে আসছিলাম, তো আমি অ্যাপ্লাই করি হচ্ছে আপনার কোরবানি ঈদের পর। কোরবানি ঈদের প্রায় 10 থেকে 15 দিন পর অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর আমার অফার লেটার আসার কোনো নামই নেই। অনেক লেট হয়েছে আমার অফার লেটার আসতে আসতে। যাক, অফার লেটার পাইলাম। অফার লেটার পাওয়ার পর আপনার ইনভাইটেশন লেটার আসে হচ্ছে মিনিমাম 45 দিন পর। আমি ভাবে রাখছি যে 45 দিন পরেই তো আমার ইনভাইটেশন লেটার আসবে। তো আমি এই আশায় বসে আছি, কিন্তু আসতেছে না, আসতেছে না, আসতেছে না। একদম প্রায় 50 দিন প্লাস হয়ে গেছে। তারপর আমি আমার অফার লেটার পাই। অফার লেটার পাওয়ার পর আমি এম্বাসিতে যাব কি যাব না ভাবতেছি, কারণ হচ্ছে আমার লেট হয়ে গেছে। আমি সেপ্টেম্বরের একদম সেপ্টেম্বরের শেষ পর্যায়ে অফার লেটার পাইছি, তখন আমি অ্যাপোস্টিল করাই নাই, মেডিকেল করাই নাই, কিচ্ছুই করাই নাই। মানে কি করব না করব আমি বুঝতেছি না। তারপর অ্যাপোস্টিলের জন্য অ্যাপ্লাই করলাম। তো আপনারা তো জানেনই যে অ্যাপোস্টিলের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এটা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। আপনার একটা কম্পিউটারের দোকানে যাবেন, যা বলবেন আমি দেশের বাইরে পড়াশোনা করতে যাব, এটার জন্য অ্যাপ্লাই করতে। আর আপনারা যদি চান নিজেরা অ্যাপ্লাই করতে, তাহলে হচ্ছে আপনারা একটা অ্যাপ স্টোরে একটা সফটওয়্যার পাবেন, যেটা হচ্ছে মাই গভ থেকে আপনারা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাইয়ের বিষয় আমি কথা না বলি, তো অ্যাপোস্টিলের জন্য অ্যাপ্লাই করলাম। আমার অ্যাপোস্টিল আসলো। তার মাঝখানে আমি কি করলাম, তার মাঝখানে আবার আমি ঢাকায় যেহেতু ছিলাম, তো ধানমন্ডি চলে গেলাম। ধানমন্ডি থেকে আমি মেডিকেলটা করে আসলাম। মেডিকেলটা করে আসার পর কি হয়েছে, এখন এম্বাসিতে দাঁড়াবো না দাঁড়াবো না ভাবতেছি। তো আমি ভাবলাম যাই আগে একদিন যাই দেখে আসি। তো আমি একদিন গেলাম এম্বাসির সামনে, যাই দেখি এম্বাসি অফ। আচ্ছা ঠিক আছে। পরের দিন ভাবলাম না, আজকে এম্বাসিতে রেডি হয়ে যাব। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ওইটা গেলাম এম্বাসির সামনে, যাই দেখি তো অনেক মানুষ। আমি গেছি 7টার দিকে গেছি। 7টার দিকে যাওয়ার পর যাই দিই অনেক মানুষ, প্রায় 30-40 জন মানুষ। তো একটা মনে আশা পাওয়া গেল যে না, এখনো অনেক মানুষ সেপ্টেম্বর ইনটেকে যাওয়ার বাকি আছে। তো তারপর এম্বাসিতে প্রথম দিন আমি ইন্টারভিউ দিতে পারলাম না, কারণ হচ্ছে সিরিয়াল ছিল অনেক লম্বা। এখন তো বর্তমান সময়ে আপনার অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম করছে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনাকে একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিবে বা নির্দিষ্ট একটা সময় দিয়ে দিবে। আপনি সকাল 9টা বাজে আসেন, 9টা 30-এ আসেন, 10টায় আসেন, এরকম একটা সময় দিয়ে দিবে। ওই তারিখে ওই সময়ে যাওয়ার পরে আপনার ইন্টারভিউ নেবে। কিন্তু আমাদের সময় এরকম কোনো সিস্টেম ছিল না। আমাদের সময় হচ্ছে আপনার এম্বাসির সামনে যায় দাঁড়ায় থাকতে হইতো, যে আগে যায় দাঁড়ায় থাকতে সে আগে ইন্টারভিউ দিত। তো অনেকেই কী করতো, এম্বাসির সামনে আপনার খাতা নিয়ে আসতো, কম্বল নিয়ে আসতো, আয়সা কী করতো এম্বাসির সামনে। আপনারা তো অনেকেই যারা আসছেন বা যারা আসবেন গেছেনই, রাস্তার পাশে যে হাঁটার জায়গাটা থাকে, এই হাঁটার জায়গায় কী করতো, সবাই শুয়ে থাকতো। তো প্রথম দিন যা তো আমি পাই নাই। তো দ্বিতীয় দিন ভাবলাম কি যে আমি সকাল সকাল চলে যাব। তো আমি একটু সকাল সকাল চলে গেছি, যা দেখি যে অনেকেই শুয়ে আছে। তো ওরা এই জায়গাতেই থাকে। তো ওরা 5-6 জন ছিল, ওরা আগে দাঁড়াইলো, পরবর্তীতে আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পর এদিন ইন্টারভিউ দিলাম। তো ইন্টারভিউয়ের ক্ষেত্রে যেটা, এটা হচ্ছে নর্মাল কিছু কোয়েশন করে, এত আমারই কোনো কোয়েশন না যে আইএলটিএস এর মতো না, যে আইএলটিএস পরীক্ষা দিতে গেলে অনেক ধরনের কোয়েশন করে, বা অন্য অন্য এম্বাসিতে যাইলে অনেক কোয়েশন করে। এটা সিম্পল কোয়েশন। আপনি কেন যাচ্ছেন, পড়াশোনার জন্য যাচ্ছেন, আপনার ভার্সিটির নাম কি, আপনার শহরের নাম কি, বা আপনি শহর সম্পর্কে কি জানেন,
বা আপনি পড়াশোনা এই সাবজেক্ট কি সাবজেক্টে পড়াশোনা করবেন, আপনি যে পড়াশোনা করবেন এই সাবজেক্টে আপনার ফিউচার কি, এইগুলো জিজ্ঞেস করবে, এর বাইরে কোনো কিছু জিজ্ঞেস করে না। তো নর্মাল বিষয়। আমাকে 5টা না 7টা কোয়েশ্চেন করছিল। তো আমি একটার উত্তর দিতে পারি নাই। আর হচ্ছে ওদের ইংলিশ অ্যাকসেন্টগুলা একটু বুঝতে অসুবিধা হয়, কারণ হচ্ছে ওরা ভালোভাবে ইংলিশ বলতে পারে না। তো আমি একটা কোয়েশ্চেন আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করে দেন আনসার দিলাম। তো আমাকে পেমেন্ট রিসিপ্ট, এম্বাসির যে পাসপোর্ট ডেলিভারি রিসিপ্টটা ছিল এটা লিখে দিয়ে দিল যে নেও, এটা নিয়ে শেষ। চলে গেলাম, কিছুই বুঝলাম না। কাগজপত্র অনেকগুলো নিয়ে গেলাম, কয়েকটা রাখলো আর বাকিগুলো আমার সব ঘুরাই দিয়ে দিল। এমনকি আমার মেডিকেল রিপোর্ট তো হিসাবই করে নিয়ে গেছিলাম, এটাও ঘুরাই দিয়ে দিলাম। আমি কিছু আর বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, ভালো। তো আমি ডেলিভারি দিছিলাম হচ্ছে আপনার আর্জেন্ট ডেলিভারি দিছিলাম, কারণ যেহেতু আমার সময় কম, তো আর্জেন্ট ডেলিভারি দিছিলাম। তো 3 দিন পরে আমার ডেলিভারি ডেট আসছিল। তো আমি গেলাম, ভাবলাম ধরো মেডিকেল রিপোর্ট সব কিছু ঘুরাই দিয়ে দিছে আমাকে, কোনো কিছুই নেই নাই, ভিসা কি হবে কি হবে না জানি না। ঠিক আছে, তো ডেলিভারি নিতে গেলাম। তো যাই দেখি অনেক পোলাপান দাঁড়ায় আছে, ইন্টারভিউ দিতে আসছে, আবার পাসপোর্ট ডেলিভারি নিতে আসছে, অনেক পোলাপান দাঁড়ায় আছে। তো হঠাৎ করে 9টা 30-এর দিকে ডাকলো যে যাদের পাসপোর্ট ডেলিভারি দারোয়ানে ডাক দিল, তাদের স্লিপ জমা দাও। তো স্লিপ জমা দিলাম, দেয় না 1 ঘন্টা পরে পাসপোর্ট নিয়ে আসছে কিছু। তো প্রথমবার আমার পাসপোর্ট নিয়ে আসে নাই, অন্যজনের পাসপোর্ট নিয়ে আসছে। তো এই জায়গা থেকে দেখি যে 2টা ভিসা হয়েছে, 8টা পাসপোর্ট নিয়ে আসছিল, 2টা ভিসা হয়েছে আর বাকিগুলা রিজেক্ট। আমি বলছি হয়েছে, আর আমার ভিসা হয় নাই। তো পরবর্তীতে আবার আধা ঘন্টা পর পাসপোর্ট নিয়ে আসলো, তো গেলাম, আমার সামনে একজনকে দিল রিজেক্ট। পরে আমার সাথে আমার একটা বন্ধু ছিল, ওরে দিল, ওরটাও ভিসা হয়ে গেছে। ও আমারটা দিতেছে না। তো আরেকজনকে দিল, দেখলাম ওরও ভিসা হয়ে গেছে। পরে আমার সামনে একজনকে দিছে, যে বললাম ওর রিজেক্ট, আমি ভাবছি হয়েছে, এমন আমার রিজেক্ট। পরে আবার পাসপোর্ট দিল, দিয়া পিছনে আসছি, পিছনে এসে কইলে দেখলাম যে না, ভিসা হয়ে গেছে। তো বাসায় ফোন টোন দিয়ে বললাম, যদিও আমার রাশিয়া আসার কোনো ইচ্ছে ছিল না, ভাবলাম যে অন্য কোনো জায়গায় করতে পারি নাই, IELTS এ ভালো স্কোর তুলতে পারি নাই, ঠিক আছে দেখি অ্যাপ্লাই করে কি হয়। তো এভাবে আমার ভিসা হয়ে গেল। তা আমি আমার ভাই বন্ধু যারা ছিল তাদেরকেও বেশি জানাইতে পারি নাই, হুটহাট অ্যাপ্লাই করলাম, বললাম ইনভাইটেশন আসছে অনেক লেট কইরা, তো যাবো কি যাবো না ভাবতেছি। এভাবে আমি ইন্টারভিউ দিলাম যে আচ্ছা ঠিক আছে, 10-15 হাজার টাকার বিষয়ই তো, আচ্ছা সমস্যা নেই, এম্বাসিটা ফেস ফেস করে দেখি, কত ভাবি তো কত টাকা খরচ হয়। তো এম্বাসি ফেস করার পর তো ভিসা হয়ে গেল। তো আর কাউকে বলতেও বললাম না, আমার ইনভাইটেশনের মেয়াদ ছিল অনেক কম। তো আসলাম রাশিয়া। আর টিকিট কাটার ক্ষেত্রে কি আমি ভুল করছি, কারণ হচ্ছে আপনার যদি রাশিয়া থেকে বা ইউরোপের অন্য কোনো দেশ থেকে কারো মাধ্যমে টিকিটটা কাটানো যায়, তাহলে হচ্ছে আপনার টিকিটের প্রাইসটা তুলনামূলক অনেকটাই কম পাওয়া যায়। আর বাংলাদেশ থেকে টিকিট কাটতে গেলে অনেকটা টাকা খরচ হয়ে যায়। তো আমি ভাবলাম ঠিক আছে, ভিসা যেহেতু হয়ে গেছে, বাসায় ফোন দিলাম, বলতেছে ঠিক আছে তাহলে যেহেতু ভিসা হয়ে গেছে তাহলে চলে যাও। তো ভাবলাম তাহলে আর লেট করে লাভ কি, তাহলে চলো চলো টিকিটটা কেটে ফেলি। তো সাথে সাথেই বের হইলাম, গুলশানের দিকে গেলাম। যাওয়ার পর গুলশানে 2-3 জায়গায় খোঁজ নিলাম, টিকিটের অফিসে অনেক প্রাইস চাই। তো বাড্ডার অপোজিটে একটা মার্কেট ছিল, এই মার্কেটের এই জায়গায় একটা টিকিটের অফিস ছিল। তো ওই জায়গায় গেলাম, যাওয়ার পর ওরা একটু প্রাইসটা কম বলছে। তো এই জায়গা থেকে আমি কি করলাম, টিকিটটা কেটে ফেললাম হুট করে, কিছু বুঝলাম না যে কেন টিকিট কেটে ফেলছি। আমি কেটে চলে আসলাম। একদিন সময় পেয়েছিলাম, তো বাসায় জাস্ট ওদেরকে ফ্যামিলি, আমার আব্বা আম্মা আসছিল, তো ওদেরকে নিয়ে এয়ারপোর্টে আসলাম। এভাবেই মানে আমি যে রাশিয়া আসবো এটা আমি ভাবতেও পারি নাই, কিভাবে চলে আসলাম। তো আসলামই। আসার পর শারজা এয়ারপোর্টে ব্রেক দিল, ওই জায়গায় ট্রানজিট শেষ করলাম, মস্কো আসলাম। তো মস্কো আসার পর দেখি যে অনেক ঠান্ডা। তো শীতের জামা কাপড় মস্কো এসে পরলাম, শারজা দেখে ঠান্ডা লাগতেছিল, তো হালকা একটা গেঞ্জি পরে আসছিলাম। তো মস্কো আসার পর তো আরো ঠান্ডা। আরে কি, কোথায় আসলাম বুঝতেছি না কিছু। তো হোস্টেলে আসলাম। হোস্টেল হচ্ছে ডরমেটরি যেটা,
এটা হচ্ছে ভিডিওতে দেখলাম, অনেকের ভিডিও দেখছিলাম, তো ভিডিওতে দেখলাম একরকম, আয়সা দেখি একটু অন্যরকম। তো এটা অ্যাডজাস্ট করে নিতে হয়, বা আমরাও অ্যাডজাস্ট করে নিছি। তারপর ক্লাস টাস কেমনি কি এখন বুঝতেছি না। পরে রিপ্রেজেন্টেটিভ ছিল, বুঝায় টুজায় সব কিছু দিল। আসার ক্ষেত্রে অনেক কষ্ট হয়েছে, কারণ হচ্ছে রাস্তাঘাট চেনার একটা বিষয় আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার মেন কথা হচ্ছে একজন লোকের প্রয়োজন যে এই জায়গায় আপনি আসবেন। অনেকে আসতেছে এজেন্সির মাধ্যমে এইভাবে সেইভাবে, কিন্তু মেন কথা হচ্ছে কি যে আপনি যে মস্কো এয়ারপোর্টে এসে নামবেন, নামার পর রিসিভ করে আপনার ইউনিভার্সিটিতে নিয়ে যাবে, এরকম একজন লোক আসলে বিশেষ করে প্রয়োজন। কারণ হচ্ছে নয়তোবা যারা একা একা আসে তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। কারণ মস্কো এসে নামবেন, বিশাল বড় এয়ারপোর্ট, বের হবেন কোথায় যাবেন। বাংলাদেশে তো অটো আছে, বাস আছে, এ আছে, সে আছে, চলে যাবেন। ট্যাক্সি বুকিং দিবেন, ট্যাক্সিও বুকিং দেওয়া যায় না, কারণ হচ্ছে ওদের পার্সোনাল নিজস্ব সফটওয়্যার দিয়ে ট্যাক্সি বুকিং দিতে হয়, নয়তো বা ট্যাক্সিও বুকিং দেওয়া যায় না। তো আসলাম, যাক, আসার পর ক্লাসে গেলাম। ক্লাসে যাই দেখি যে কোনো টিচার ইংলিশ বোঝে না, বলে রুস্কি। আরে কি ঝামেলা! তো আমাদের যে ক্লাস টিচার ছিল, নাম ছিল নাতালিয়া পাভলভনা, তো উনি আবার ইংলিশ পারতো। তো উনি ইংলিশে পড়াইতো, আবার এটাকে রুস্কিতে বুঝাইতো ট্রান্সলেট করে। ইংলিশে বলতো যে আমরা বোঝার ক্ষেত্রে, দেন হচ্ছে ওটা রুস্কিতে বলতো। তো বলতে 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 এভাবে গেল। তারপর ভাবলাম যে এভাবে করলে ফিরলে তো হবে না, চাকরি বাকরি করতে হবে। তো চাকরি বাকরির ক্ষেত্রে খোঁজ খোঁজ নিব, কোথায় খোঁজ নিব, বিভিন্ন, যখন বাসা টাসাই পারি না, ইংলিশ ওরা বুঝে না, তো কি করলাম আমি নিজের ইচ্ছাই রুস্কি ভাষা শেখা একটু শুরু করলাম। যে আমার তো একটা রেস্টুরেন্টে যাইতে হবে, একটা জায়গায় যাইতে হবে, যে বলতে হবে যে আমার একটা চাকরির প্রয়োজন। তো এটা কি করলাম, আমি নিজে নিজে ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট দিয়ে আমি ট্রান্সলেট করা শুরু করলাম। ট্রান্সলেট করে আমি শেখা শুরু করলাম, আর কিছু শব্দ অর্থ শেখা শুরু করলাম। আর সত্যি কথা যেটা, আমি ল্যাঙ্গুয়েজ শিখছি, আমি কোনোদিন ক্লাসের বই আমি ধরেও দেখি নাই যে এই বইয়ের মধ্যে কি লেখা আছে। জাস্ট আলফাবেটগুলো শেখার জন্য আমি ক্লাসের বইটা ওপেন করতাম, যখন আলফাবেটগুলো মিলাইতাম, কারণ রিডিং করতে হইতো, তো রিডিং করার সময় আলফাবেটগুলো দেখতাম। এছাড়া আমি কোনো সময় বইয়ের কোনো কিছু দেখি নাই। আমি এই যে একটা দুইটা শব্দ অর্থ শিখতাম, একটা বাসে উঠতাম বা একটা ট্যাক্সিতে উঠতাম, একজন এক কথা বলতো, বলার পরে আমি এটা মাথায় রাখতাম, এটা আমি আমি কি করতাম, এটা ট্রান্সলেট করতাম। ট্রান্সলেট করে দেখতাম যে এটার অর্থ কি, তো এটা ও আছে, এটার অর্থ এটা, একবার দুইবার তিনবার এটা আমার মাথায় ক্যাচ করে যেত আবার সুন্দর। তো একজন একটা কথা বলছে, এটার মানে এটা, ঠিক আছে, এটা আমার মাথায় ক্যাচ করে যেত। তো আরেকবার আমি এই কথাটা আরেকজনকে রিপিট করতাম। তো এইভাবে এইভাবে আমি বিশেষ করে ভাষাটা শিখলাম। তো চাকরির বাজার অনেক কঠিন, চাকরি, ল্যাঙ্গুয়েজ ম্যাটার করে, স্প্রাক্কা না স্প্রাক্কা ম্যাটার করে, তো অনেক কিছুই এই জায়গায় ম্যাটার করে। তো তারপরেও আমি ভাবলাম না, চেষ্টা করে যাই। তো চেষ্টা করার পর একটা জায়গায় চাকরির কথা বললো একদিন। তো ভাবলাম যে না, চাকরিটা আমার মেবি হয়েই যাবে। তো আমি পরের দিন রেডি রেডি হয়ে গেলাম, সকাল 8টা থেকে আমার কাজ বললো। তো ওই দিন যাওয়ার পর এই দিন ম্যানেজার নেই, মনটাই খারাপ হয়ে গেল যে ম্যানেজারে বললো আসার জন্য, ম্যানেজারই নেই। তো যারা স্টাফ ছিল ওরা আর ফোন টোন দেয় না, এতটা গুরুত্ব দেয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি রুস্কি ভালো পারতাম না। তো এইভাবেই চলে গেল সময়টা। তারপর কি করলাম, বের হইলাম, বের হয়ে আবার ঘুরতেছি ফিরতেছি, ঘুরতেছি ফিরতেছি, কি করব কি না করব বুঝতেছি না। তারপর আবার আরেকটু ভাষা শিখলাম, শেখার পর আমার চাকরি হইলো রোস্টিক্স, যদিও একজন রিকোয়েস্ট করে দিছিল। তারপর আবার বার্গার কিংয়ে। তারপর এই চাকরি কিন্তু আবার এখন চলেও গেছে, চলে গেছে বলতে গেলে রাশিয়ান পাসপোর্ট লাগিয়ে চাকরি করতে। তো এখন এমন একটা বিষয় হয়েছে কি যে চাকরির জন্য আর আমার ঘুরতে হয় না। চাকরি আমি যে কোনো জায়গায় যাই না কেন, আমি একটা না একটা হয়ে যায়। কারণ হচ্ছে আমার শহরে আমি এমন কোনো জায়গায় বাদ নাই যে আমি চাকরির জন্য যাইনি, সব জায়গায় গেছি। তো এখন এইটাতে না ওইটাতে, ওইটাতে না ওইটাতে হয়ে যায়। আর বিশেষ করে হচ্ছে কি, আপনি যদি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে পারেন, আপনি যদি যা বলেন যে আমি চাকরি করতেছি তোদের এনে এটা সেটা সুন্দরভাবে বুঝায় বলতে পারেন, অবশ্যই আপনি একদিন করলে একদিনই চাকরি পাবেন। আমি কনফার্ম, একদিন করবেন একদিনই চাকরি পাবেন, যদি আপনার চাকরি করার ইচ্ছা থাকে, মন মানসিকতা থাকে।
তো আর কিছু বলার নাই, আপনারা যারা আসবেন অবশ্যই একটু ভেবেচিন্তে আসবেন, কারণ দেশের বাইরে পড়াশোনার লাইফটা মানে হচ্ছে একটু কষ্টের লাইফ। কষ্ট বলতে গেলে হচ্ছে আপনার কি, যারা কাজ করতে আসে তারা তো কাজই করে, শুধু খালি কাজই করে যায়। আর আমাদের কি হয়, আমাদের কাজও করতে হয়, পড়াশোনাও করতে হয়, দুইটাই করতে হয়। সো যারা আসবেন ভাইয়া, আপনারা অবশ্যই একটু ভেবেচিন্তে আসবেন, একটু হার্ড করার মন মানসিকতা নিয়ে আসবেন। এটাই ছিল আজকের ভিডিও। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার পরীক্ষা শেষ, এখন আমি অনেক জায়গায় যাব, ঘুরবো ফিরবো, রেগুলার ভিডিও আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।